সফলতার গোপন মানচিত্র। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে আপনার প্রতিটি চিন্তা কেবল মস্তিষ্কের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তা রূপান্তরিত হচ্ছে সোনা, সাফল্য আর অসীম ঐশ্বর্যে। আজ আমরা কোনো সাধারণ আলোচনা করতে আসিনি। আজ আমরা যাত্রা শুরু করতে চলেছি সাফল্যের সেই ধ্রুবতারার অভিমুখে, যা গত ৮ দশক ধরে কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের কারিগর হিসেবে পরিচিত। নেপোলিয়ন হিলের কালজয়ী সৃষ্টি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটি কেবল একটি গ্রন্থ নয়, এটি একটি অভিজ্ঞতার নাম, যা আপনার কানে প্রতিধ্বনিত হয়ে আপনার হৃদয়ে রোপণ করবে আত্মবিশ্বাসের বীজ। আমরা এই কালজয়ী দর্শনকে তুলে ধরছি একটি অনন্য শ্রুতি অভিযান হিসেবে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আপনার অবচেতন মনকে দেবে নতুন এক দিশা। জীবন গড়ার এই ধ্রুপদী মহাকাব্যটি আজ আমরা শব্দে শব্দে সাজিয়েছি কেবল আপনার জন্য, যাতে আপনি আপনার ব্যস্ত জীবনের প্রতিটি মুহূর্তেই অনুভব করতে পারেন সাফল্যের সেই অমোঘ শক্তিকে। চলুন তবে ক্লান্তিহীন এই শ্রুতি সফরে হারিয়ে যাই এবং খুঁজে নিই নিজের ভেতরের সেই অসীম শক্তিকে, যা আপনাকে আপনার স্বপ্নের শিখরে পৌঁছে দেবে। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল সাফল্যের ইমারত দাঁড়িয়ে আছে কোন ভিত্তির ওপর? নেপোলিয়ন হিল বহু বছরের সাধনা আর গবেষণার পর উন্মোচন করেছেন সেই গোপন সত্য, যা তিনি সাজিয়েছেন ১৩টি অবিনাশী স্তম্ভের আদলে। এই ১৩টি ধাপ কেবল তাত্ত্বিক কোনো আলোচনা নয়, বরং আপনার জীবনকে শূন্য থেকে পূর্ণতায় নিয়ে যাওয়ার একটি শক্তিশালী সোপান। মনের গহীনে লুকানো সেই সুপ্ত আকাঙ্ক্ষাকে কিভাবে বাস্তব ঐশ্বর্যে রূপান্তর করতে হয়, আজ আমরা সেই রহস্যেরই প্রতিটি পরত উন্মোচন করতে চলেছি। তাহলে চলুন আমরা প্রবেশ করি এই জাদুকরী অধ্যায়ে এবং জেনে নিই সাফল্যের সেই ১৩টি স্বর্ণালী স্তম্ভ। দ্য 13 স্টেপস টু রিচেস। প্রথম অধ্যায়, তীব্র আকাঙ্ক্ষা, হৃদয়ের গহীনে জ্বলতে থাকা এক অবিনাশী অগ্নিশিখা। সাফল্যের এই মহাযাত্রায় আমাদের প্রথম বিশ্রামস্থল হল আকাঙ্ক্ষা। তবে এটি কোনো সাধারণ চাওয়া বা পাওয়া নয়। এটি এমন এক অস্থিরতা যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, যা আপনার রক্তে মিশে গিয়ে প্রতি মুহূর্ত আপনাকে তাড়া করে ফেরে। একবার ভাবুন তো, একটি মোমবাতির শিখা আর একটি আগ্নেয়গিরির লাভার মধ্যে পার্থক্য কি? দুটোরই লর্ম পোড়ানো, কিন্তু মোমবাতি কেবল অন্ধকার তাড়ায়, আর আগ্নেয়গিরি বদলে দেয় পৃথিবীর মানচিত্র। নেপোলিয়ন হিল আমাদের শেখাচ্ছেন আপনার জীবনের আকাঙ্ক্ষাকে সেই আগ্নেয়গিরির মতো হতে হবে। একটি সত্য গল্পের প্রেক্ষাপট। আজ থেকে বহু বছর আগের কথা। এক যুবক, নাম তার এডউইন সি বার্নস। তার পকেটে কোনো টাকা নেই, বড় কোনো ডিগ্রি নেই, এমনকি তৎকালীন আমেরিকার সবচেয়ে বড় উদ্ভাবক থমাস আলভা এডিসনের সাথে তার কোনো পরিচয়ও নেই। কিন্তু তার কাছে ছিল একটি সম্পদ, তার তীব্র আকাঙ্ক্ষা। সে স্থির করেছিল সে এডিসনের অধীনে কাজ করবে না, বরং সে হবে এডিসনের ব্যবসায়িক অংশীদার। লোকেরা হাসাহাসি করেছিল, কিন্তু বার্নস কি করেছিলেন? তিনি মালবাহী ট্রেনে চড়ে নিউ জার্সি পৌঁছলেন। তার পোশাক ছিল জরাজীর্ণ, কিন্তু তার চোখে ছিল আগুনের আভা। প্রথম দেখায় এডিসন তাকে ঝাড়ুদারের কাজ দিলেন। সাধারণ কেউ হয়তো দমে যেত, কিন্তু বার্নস মনে মনে বললেন, এটিই আমার সুযোগ। আমি এডিসনের দরজায় পা রেখেছি, এবার আমি প্রমাণ করব আমি কেন এখানে এসেছি। ৫ বছর কেটে গেল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। এডিসন একটি নতুন যন্ত্র আবিষ্কার করলেন, যার নাম এডিসন ডিকটেটিং মেশিন। কিন্তু তার সেলস টিম সেটি বিক্রি করতে পারল না। বার্নস জানতেন এটি তার সেই আকাঙ্ক্ষার ফসল ঘরে তোলার সময়। তিনি সেই দায়িত্ব নিলেন এবং সারা আমেরিকায় সেই যন্ত্র ছড়িয়ে দিলেন। তিনি এডিসনের অংশীদার হলেন। কি ছিল তার সাফল্যের মূলমন্ত্র? তার কোনো ফিরতি রাস্তা ছিল না। তিনি নিজের পেছনে সব নৌকা পুড়িয়ে দিয়েছিলেন। আপনার মনের কাছে কিছু জরুরি প্রশ্ন। এই মুহূর্তে আপনি যেখানে বসে আমার কথাগুলো শুনছেন, নিজেকে একবার খুব গভীরে গিয়ে প্রশ্ন করুন। আপনার যে লক্ষ্য, সেটি কি কেবল একটি ইচ্ছা, নাকি এটি আপনার জীবনের একমাত্র গন্তব্য? যদি আপনার পরিকল্পনা ব্যর্থ হয়, তবে কি আপনার কাছে কোনো প্ল্যান বি বা পালানোর পথ খোলা আছে? আপনি কি সেই চূড়ান্ত সাফল্যের জন্য আপনার বর্তমানের আরামদায়ক জীবন বিসর্জন দিতে প্রস্তুত? মনে রাখবেন, যতক্ষণ আপনার কাছে পালানোর পথ খোলা আছে, ততক্ষণ আপনার আকাঙ্ক্ষা পূর্ণতা পায়নি।
জয়ী তারাই হয় যারা জয়ের জন্য নিজেদের সমস্ত বিকল্প পথ বন্ধ করে দেয়। আকাঙ্ক্ষাকে বাস্তব করার 6টি অমোঘ ধাপ। নেপোলিয়ন হিল কেবল স্বপ্নের কথা বলেননি, তিনি দিয়েছেন একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি। আপনার অবচেতন মনের দরজায় কড়া নাড়তে এই 6টি কাজ আজই করুন। 1. নির্দিষ্ট পরিমাণ স্থির করুন। আপনার মনে কি কেবল প্রচুর টাকার ইচ্ছা আছে? না, এভাবে হবে না। একদম নির্দিষ্ট করে লিখুন আপনি কত টাকা বা কি অর্জন করতে চান। 2. বিনিময় মূল্য ঠিক করুন। এই সাফল্য অর্জনের জন্য আপনি বিনিময় কি দিতে চান? কারণ মূল্য না চুকিয়ে পৃথিবীতে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। 3. সময়সীমা নির্ধারণ করুন। একটি ক্যালেন্ডার হাতে নিন। ঠিক কোন তারিখে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান তা লিখে ফেলুন। 4. সুনির্দিষ্ট পরিকল্পনা। এখনই একটি পরিকল্পনা তৈরি করুন এবং আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন, এখনই কাজ শুরু করে দিন। 5. একটি ঘোষণাপত্র লিখুন। ওপরের 4টি বিষয় মিলিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ বা স্টেটমেন্ট লিখুন। 6. শব্দ করে পড়ুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে সেই লিখিত স্টেটমেন্টটি উচ্চস্বরে পড়ুন। পড়ার সময় কল্পনা করুন যে সেই সাফল্য বা অর্থ আপনার হাতে এখনই আছে। শেষ কথা যা আপনার হৃদয়ে আঁচড় কাটবে। হয়তো আপনি ভাবছেন, আমার তো সামর্থ্য নেই, আমার তো ভাগ্য নেই। কিন্তু শুনুন, ভাগ্য তাদেরই সহায় হয় যাদের আকাঙ্ক্ষা পাহাড়ের মতো অটল। পৃথিবীর বড় বড় শহর, আকাশচুম্বী দালান কিংবা আপনার হাতের এই স্মার্টফোন সবই একসময় কারো না কারো মনের ভেতরের একটি ক্ষুদ্র আকাঙ্ক্ষা ছিল। আপনার ভেতরের সেই সুপ্ত আগুনকে নিভে যেতে দেবেন না। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন নাকি ইতিহাস গড়বেন। কারণ আকাশছোঁয়া সাফল্যের ভিত্তিপ্রস্তর কোনো পাথর দিয়ে নয়, বরং তীব্র আকাঙ্ক্ষা দিয়ে নির্মিত হয়। সাফল্যের এই সিঁড়ি বেয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে দৃঢ় বিশ্বাস। আপনি কি প্রস্তুত সেই বিশ্বাসের জগৎকে উন্মোচন করতে? দ্বিতীয় অধ্যায়, দৃঢ় বিশ্বাস, অসম্ভবকে সম্ভব করার এক জাদুকরী শক্তি। আকাঙ্ক্ষার অগ্নিশিখা যখন আপনার হৃদয়ে প্রজ্বলিত হয়, তখন তাকে সচল রাখার জ্বালানি হল দৃঢ় বিশ্বাস। এটি কোনো নিছক ধারণা নয়, এটি হল আপনার মনের সেই অবস্থা যেখানে আপনি আপনার লক্ষ্যকে এখনও স্পর্শ না করেও তার অস্তিত্ব অনুভব করতে পারেন। সহজ করে বললে, বিশ্বাস হল আপনার অবচেতন মনের সেই নির্দেশক যা শূন্য থেকে পূর্ণতা সৃষ্টি করার ক্ষমতা রাখে। যদি আকাঙ্ক্ষা হয় আপনার গন্তব্যের মানচিত্র, তবে বিশ্বাস হল সেই অদৃশ্য শক্তি যা আপনার পা দুটোকে সেই গন্তব্যের দিকে ঠেলে নিয়ে যাবে, এমনকি সামনের রাস্তা যখন কুয়াশাচ্ছন্ন থাকবে তখনও। একটি মহাকাব্যিক রূপান্তর, মহাত্মা গান্ধীর সেই অটল সংকল্প। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই এমন এক ক্ষীণকায় মানুষের কথা, যার হাতে কোনো অত্যাধুনিক মারণাস্ত্র ছিল না কোনো বিশাল সেনাবাহিনী, কিন্তু তার কাছে ছিল এমন এক শক্তি যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি মহাত্মা গান্ধীর কথা বলছি। তার বিশ্বাস ছিল অটল, হিংসা নয়, বরং সত্য ও অহিংসার শক্তিতে তিনি একটি বিশাল জাতিকে স্বাধীন করবেন। কোটি কোটি মানুষের মনে তিনি এই বিশ্বাসের বীজ বুনে দিয়েছিলেন। যখন কেউ ভাবতেও পারত না যে লাঠি আর ধুতি পরা এক মানুষ বিশ্ব শাসন করা শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে, তখন গান্ধীজি তা করে দেখিয়েছিলেন। এটাই হল বিশ্বাসের শক্তি। যখন আপনার ভেতরে কোনো সন্দেহ থাকে না, তখন প্রকৃতিও আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। বিশ্বাস কি জন্মগত নাকি একে গড়ে তোলা যায়? অনেকে প্রশ্ন করেন, আমার মনে তো সংশয় জাগে, আমি কি তবে সফল হতে পারব না? মনে রাখবেন, বিশ্বাস কোনো স্থবির বস্তু নয়, এটি একটি দক্ষতা যা চর্চার মাধ্যমে অর্জন করা যায়। কল্পনা করুন একটি বাগান, সেখানে যদি আপনি বারবার আগাছা পরিষ্কার করেন এবং ভালো বীজে জল দেন, তবেই সেখানে ফুল ফুটবে। ঠিক তেমনি আপনার মনের বাগানে যখন আপনি বারবার একটি ইতিবাচক চিন্তা রোপণ করবেন, তখন আপনার অবচেতন মন সেটিকে সত্য বলে গ্রহণ করে নেবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অটো সাজেশন বা আত্মসংকেত। আপনি নিজেকে যা বারবার বলেন, আপনি ধীরে ধীরে ঠিক তাই হয়ে ওঠেন। আপনার মনের গভীরের এক আয়না। চলুন একটি মুহূর্ত বিরতি নিয়ে ভাবি। আপনি কি প্রতিদিন নিজেকে বলেন যে আপনি ক্লান্ত, আপনি অক্ষম কিংবা পরিস্থিতি আপনার বিরুদ্ধে? তবে জেনে রাখুন, আপনি অজান্তেই নিজের পরাজয়ের ওপর বিশ্বাস স্থাপন করছেন।
কিন্তু যদি আপনি আজ থেকে নিজের সুর বদলে ফেলেন, যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন যে আমি আসছি আমার জয় ছিনিয়ে নিতে, আমি প্রতিটি বাধার চেয়েও বড়, তবে আপনার ভেতরের সেই সুপ্ত সত্তা জেগে উঠবে। একটি সহজ সত্য মনে রাখুন, চিন্তা যখন আবেগের সাথে মিশে যায় তখন তা বিশ্বাসে রূপ নেয়। বিশ্বাস যখন প্রার্থনায় রূপ নেয় তখন তা অলৌকিকতা তৈরি করে। মনের জড়তা ভাঙার 3টি মোক্ষম উপায়। আপনার বিশ্বাসকে ইস্পাতের মতো মজবুত করতে এই 3টি কাজ নিয়মিত করুন। 1. সফলতার মহড়া। চোখ বন্ধ করে প্রতিদিন 10 মিনিট অনুভব করুন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। সেই মুহূর্তের আনন্দ, সেই বাতাসের গন্ধ এবং আপনার চারপাশের মানুষের অভিনন্দন সবকিছুকে জীবন্ত করে তুলুন। 2. ইতিবাচক সঙ্গ। এমন মানুষের কথা শুনুন বা পড়ুন যারা অসম্ভবকে জয় করেছেন। আপনার চারপাশে যদি নেতিবাচক মানুষ থাকে তবে সাময়িকভাবে তাদের থেকে দূরে সরে আসুন, কারণ সংশয় একটি সংক্রামক ব্যাধির মতো। 3. নিজের সাথে কথোপকথন। প্রতিদিন সকালে নিজের জন্য একটি সফলতার মন্ত্র উচ্চারণ করুন। এমনভাবে বলুন যেন আপনার প্রতিটি কোষ তা শুনতে পায়। শেষ কথা, হৃদয়ের সেই স্পন্দন। বন্ধুরা, বিশ্বাস হল সেই জাদুকরী রসায়ন যা মানুষের প্রার্থনাকে সরাসরি বিধাতার দরবারে পৌঁছে দেয়। এটি সেই আলোকবর্তিকা যা অন্ধকারের বুক চিরে পথ দেখায়। মনে রাখবেন, আপনি যা বিশ্বাস করেন না তা আপনি কোনোদিনও অর্জন করতে পারবেন না। কিন্তু আপনি যদি একবার বিশ্বাস করতে শেখেন যে আপনি জয়ের জন্যই জন্মেছেন, তবে এই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে থামিয়ে রাখতে পারবে না। ব্যর্থতা কেবল তখনই স্থায়ী হয় যখন আপনি মনের ভেতরে পরাজয়কে মেনে নেন। কিন্তু আপনার বিশ্বাস যদি পাহাড়ের মতো অটল হয়, তবে প্রতিটি পরাজয় আপনার জন্য একটি নতুন শিক্ষার দুয়ার খুলে দেবে। বিশ্বাসের এই জাদুকরী শক্তির পর আমাদের পরবর্তী যাত্রা হবে সেই রহস্যময় পথে যা আপনার অবচেতন মনকে সরাসরি নিয়ন্ত্রণ করতে শেখাবে। আমরা প্রবেশ করতে যাচ্ছি আত্মসংকেত বা অটো সাজেশনের অদ্ভুত এক দুনিয়ায়। আপনি কি নিজের মনকে নতুন করে সাজাতে প্রস্তুত? 3য় অধ্যায়, আত্মসংকেত, আপনার ভাগ্যের অদৃশ্য কারিগর। বিশ্বাসের সেই জাদুকরী শক্তির কথা তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হল, এই বিশ্বাসকে মনের গভীরে স্থায়ীভাবে গেঁথে দেওয়ার চাবিকাঠি কোথায়? সেই চাবিকাঠিটিই হল আত্মসংকেত বা অটো সাজেশন। এটি এমন এক গোপন সেতু যা আপনার সচেতন মনের চিন্তাগুলোকে সরাসরি অবচেতন মনের গভীরে পৌঁছে দেয়। সহজ কথায়, এটি হল নিজের সাথে নিজের সেই কথোপকথন যা আপনার অজান্তেই আপনার ভাগ্যকে আকার দিচ্ছে। একবার ভাবুন তো, সারাদিন আপনি নিজের সাথে কি কথা বলেন? যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার দ্বারা বোধহয় এটা হবে না, অথবা আমি সবসময় ভুল করি, আপনি জানেন কি, আপনি ঠিক সেই মুহূর্তেই নিজের বিরুদ্ধে এক ভয়ঙ্কর আত্মসংকেত ব্যবহার করছেন। আপনার অবচেতন মন কোনো যুক্তি বোঝে না, সে কেবল আপনার দেওয়া আদেশ পালন করে। আপনি যখন নিজেকে বারংবার ব্যর্থতার কথা শোনান, সে তখন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে ব্যর্থতাকেই আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসে। এখন একটি গল্পের গভীরে যাওয়া যাক। কল্পনা করুন এক বিশাল জাহাজের কথা। সেই জাহাজের খোলে বসে আছে এক শক্তিশালী দানব, যার গায়ে অসীম শক্তি, কিন্তু সে অন্ধ। সে কেবল জাহাজের ক্যাপ্টেনের নির্দেশ শুনতে পায়। সেই ক্যাপ্টেন হল আপনার সচেতন মন, আর সেই অন্ধ শক্তিশালী দানবটি হল আপনার অবচেতন মন। ক্যাপ্টেন যদি ভুল করে বারবার বলতে থাকে, আমরা ডুবে যাচ্ছি, আমরা পাথরে ধাক্কা খাব, তবে সেই দানবটি তার সমস্ত শক্তি দিয়ে জাহাজটিকে ধ্বংসের দিকেই ঠেলে দেবে। কিন্তু ক্যাপ্টেন যদি আত্মবিশ্বাসের সাথে চিৎকার করে বলে, আমরা ঝড়ের বুক চিরে সাফল্যের বন্দরে পৌঁছবই, তবে সেই দানবটি অসম্ভব এক শক্তিতে জাহাজকে উত্তাল সমুদ্র পার করে দেবে। আপনি কি বুঝতে পারছেন, আপনার প্রতিদিনের শব্দগুলো আপনার জীবনের এই দানবটিকে কোন দিকে চালিত করছে? অনেকেই প্রশ্ন করেন, এই ক্ষুদ্র একটি কৌশলে কি সত্যি জীবন বদলায়? উত্তরটি পাওয়ার জন্য নিজেকে একটি প্রশ্ন করুন। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার কি মনে হয় না এটি আপনার বিগত কয়েক বছরের চিন্তারই ফল? যদি আপনি আজ নিজেকে তুচ্ছ ভাবেন, তবে আপনি যা হারাতে চলেছেন তা অপূরণীয়। আপনি হারাবেন আপনার সুপ্ত প্রতিভা, আপনার অনাগত সাফল্য এবং সেই উজ্জ্বল জীবন যা আপনার হতে পারত। সংশয়ের বিষে আপনার আত্মবিশ্বাস তিলে তিলে শেষ হয়ে যাবে, ঠিক যেমন একটি ঘুণে ধরা কাঠ ভেতর থেকে নিঃশেষ হয়ে যায়। কিন্তু এর বিপরীতে আপনি কি পেতে পারেন?
যখন আপনি সচেতনভাবে আত্মসংকেত ব্যবহার করতে শিখবেন তখন আপনার পুরো জগৎ বদলে যাবে। এটি যেন মরুভূমিতে মরুদ্যান খুঁজে পাওয়ার মতো। আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বাধাগুলো তখন আর দেওয়াল মনে হবে না, বরং সাফল্যের সিঁড়ি মনে হবে। আপনি যখন প্রতিদিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে নিজের ভেতরে এই মন্ত্রটি জপ করবেন, আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি বিষয়ে আরও উন্নত এবং শক্তিশালী হয়ে উঠছি, তখন আপনার স্নায়ুতন্ত্র সেই সংকেত গ্রহণ করতে শুরু করবে। আপনার অজান্তেই আপনার হাঁটা চলা, কথা বলা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরনে এক রাজকীয় আত্মবিশ্বাস ফুটে উঠবে। মনে রাখবেন, এই মহাবিশ্বে আপনিই আপনার একমাত্র বন্ধু, আবার আপনিই আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি নিজেকে যা শোনাবেন, আপনার জীবন ঠিক সেই সুরেই বেজে উঠবে। আপনি কি চান আপনার জীবনের সুরটি হোক একটি বিষণ্ণ কান্নার, নাকি একটি বিজয়ী মহাকাব্যের? আত্মসংকেত কেবল কিছু শব্দ নয়, এটি আপনার প্রাণের স্পন্দন। এটি আপনার হৃদয়ের সেই কম্পন যা আপনার চারপাশের পরিবেশকে আপনার অনুকূলে আসতে বাধ্য করে। তবে সাবধান, যদি আপনি সচেতনভাবে আপনার মনকে ইতিবাচক তথ্যে পূর্ণ না করেন, তবে চারপাশের নেতিবাচকতা আগাছার মতো আপনার মনের শূন্যস্থান দখল করে নেবে। আপনি কি প্রস্তুত আপনার মনের এই রাজসিংহাসনটি নিজের নিয়ন্ত্রণে নিতে? যদি আজ থেকে আপনি নিজের ভেতরে এক নতুন মানুষের জন্ম দিতে পারেন, তবেই আপনি বুঝতে পারবেন কেন পৃথিবীর সফলতম মানুষগুলো নিজেদের ওপর এতটা আস্থা রাখতেন। আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। আত্মসংকেতের এই অগ্নিশিখা যখন আপনার মনের অন্ধকার দূর করবে, তখনই আপনি প্রবেশের অনুমতি পাবেন এক আশ্চর্য মহতি ভাণ্ডারে, যাকে আমরা বলি বিশেষায়িত জ্ঞান। পরবর্তী পদক্ষেপে আমরা দেখব শুধু চিন্তা বা সংকেত নয়, কিভাবে জ্ঞানকে কৌশলী শক্তিতে রূপান্তর করে পৃথিবীর বুকে নিজের নাম খোদাই করা যায়। সেই রহস্যময় দোরগোড়ায় আপনাকে স্বাগতম। আপনি কি সেই বিশেষ শক্তির রহস্য জানতে আমার সাথে পরবর্তী ধাপে পা বাড়াতে প্রস্তুত? চতুর্থ অধ্যায়, বিশেষায়িত জ্ঞান, সুপ্ত শক্তিকে বিজয়ী সেনাপতিতে রূপান্তরের শিল্প। আমরা যখন আত্মসংকেতের মাধ্যমে আমাদের অবচেতন মনকে জাগিয়ে তুলি, তখন আমাদের ভেতরে এক প্রচণ্ড শক্তির জন্ম হয়। কিন্তু সেই শক্তি অনেকটা এক বিশাল জলরাশির মতো। যদি তাকে সঠিক নালা দিয়ে প্রবাহিত করা না হয়, তবে সে কেবল প্লাবনই ঘটাবে, কোনো চাকা ঘোরাতে পারবে না। এই শক্তিকে নির্দিষ্ট একটি লক্ষ্যে প্রবাহিত করার নামই হল বিশেষায়িত জ্ঞান। অনেকেই মনে করেন জ্ঞান মানেই শক্তি, কিন্তু এখানে একটি সূক্ষ্ম সত্য লুকিয়ে আছে, যা অধিকাংশ মানুষ বুঝতে ভুল করে। জ্ঞান আসলে একটি সম্ভাব্য শক্তি মাত্র। এটি ততক্ষণ পর্যন্ত শক্তিতে রূপান্তর হয় না, যতক্ষণ না একে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়। আমাদের স্কুল কলেজের সাধারণ জ্ঞান আমাদের কেবল পথ দেখায়, কিন্তু বিশেষায়িত জ্ঞান আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাহন তৈরি করে দেয়। কল্পনা করুন একজন মানুষের কথা, যার কাছে পৃথিবীর সমস্ত দামি হীরা জহরাত কাটার যন্ত্র রয়েছে, কিন্তু সে জানে না কোন পাথরটি হীরা আর কোনটি সাধারণ কাচ। তার কাছে ওই মহামূল্যবান যন্ত্রগুলো কেবল লোহার টুকরো ছাড়া আর কিছুই নয়। ঠিক তেমনি আপনার মস্তিষ্কে যদি রাশি রাশি তথ্য জমা থাকে, কিন্তু আপনি না জানেন কিভাবে সেই তথ্যকে আপনার স্বপ্নের সাথে জুড়তে হয়, তবে সেই জ্ঞানের ভার আপনাকে কেবল ক্লান্তই করবে, সফল করবে না। ইতিহাসের এক বিস্ময়কর চরিত্রের দিকে তাকানো যাক। হেনরি ফোর্ড। তিনি উচ্চশিক্ষিত ছিলেন না, এমনকি অনেকে তাকে অজ্ঞ বলেও উপহাস করত। একবার শিকাগোর এক সংবাদপত্র তাকে অপমান করে আদালতে নিয়ে গিয়েছিল। উকিল তাকে একের পর এক সাধারণ জ্ঞানের জটিল প্রশ্ন করতে লাগলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপ্লবে কতজন সৈন্য মারা গিয়েছিল, বা এই জাতীয় অবান্তর প্রশ্ন। ফোর্ড শান্ত হয়ে জবাব দিয়েছিলেন, আমি এসব তথ্যে নিজের মাথা ভারী করি না, কারণ আমার টেবিলের ওপর কিছু বোতাম আছে, যা টিপলে আমি এমন সব মানুষকে আমার সামনে হাজির করতে পারি, যারা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম। ফোর্ড সেদিন বিশ্বকে শিখিয়েছিলেন যে আসল জ্ঞান হল নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং মানুষকে একত্রিত করার ক্ষমতা। তিনি জানতেন তিনি কি করতে চান এবং সেই নির্দিষ্ট কাজের জন্য ঠিক কোন ধরনের বিশেষায়িত জ্ঞান তার প্রয়োজন। আপনি কি একবারও নিজেকে প্রশ্ন করেছেন, আপনার সেই নির্দিষ্ট জ্ঞানটি কি? আপনি কোন বিষয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান, যেখানে অন্য কেউ পৌঁছানোর সাহস করবে না? যদি আপনি আজ এই বিশেষায়িত জ্ঞানের গুরুত্ব বুঝতে ব্যর্থ হন, তবে আপনি কি হারাতে চলেছেন জানেন? আপনি হারিয়ে যাবেন সাধারণের ভিড়ে। আপনি সারা জীবন অন্যের হয়ে কাজ করে যাবেন, অন্যের স্বপ্ন পূরণের সিঁড়ি হয়ে থাকবেন। কারণ যারা সব কিছু একটু একটু জানে, পৃথিবী তাদের মনে রাখে না। পৃথিবী তাকেই কুর্নিশ করে যে একটি বিষয় সবটুকু জানে।
বিশেষায়িত জ্ঞানের অভাব আপনাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে, যেখানে প্রতিটি দিন কাটবে বেঁচে থাকার গ্লানিতে, জয়ের আনন্দে নয়। কিন্তু যদি আপনি আজ সংকল্প করেন যে আপনি আপনার ক্ষেত্রের মাস্টার হবেন, তবে আপনার সামনে অবারিত সুযোগের দুয়ার খুলে যাবে। এই জ্ঞান আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে, আপনাকে সম্মানের শিখরে নিয়ে যাবে এবং আপনার ভেতরে এমন এক আত্মবিশ্বাস তৈরি করবে যা কোনো ঝড়ে টলবে না। মনে রাখবেন, শেখার কোনো বয়স নেই। আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা যেখানে শেষ হয়েছে, আপনার প্রকৃত শিক্ষা সেখান থেকেই শুরু হতে পারে। এখন একটি গভীর প্রশ্ন আপনার জন্য। আপনি কি কেবল সময় কাটানোর জন্য শিখছেন, নাকি জেতার জন্য শিখছেন? আপনার প্রতিদিনের শেখা কি আপনাকে আপনার গন্তব্যের 1 ইঞ্চি কাছে নিয়ে যাচ্ছে? যদি না যায়, তবে এক্ষুনি থামুন। নিজের লক্ষ্যকে সুনির্দিষ্ট করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যা যা শেখা প্রয়োজন তাতে ডুবে যান। বিশেষায়িত জ্ঞান হল সেই শানিত তলোয়ার যা আপনার পথের সমস্ত বাধাকে দ্বিখণ্ডিত করে দেবে। কিন্তু শুধু জ্ঞান থাকলেই কি চলবে? না, তলোয়ার থাকলেই যেমন যুদ্ধ জেতা যায় না, তার জন্য প্রয়োজন এক নিপুণ কল্পনা শক্তি, যা দিয়ে আপনি বুঝতে পারবেন কখন এবং কোথায় সেই তলোয়ারটি চালাতে হবে। আমাদের পরবর্তী গন্তব্য সেই রোমাঞ্চকর রাজ্যে, যেখানে আপনার জ্ঞান এবং বিশ্বাস মিলেমিশে এক নতুন সৃষ্টি তৈরি করবে। আমরা পা রাখতে চলেছি এক জাদুকরী পৃথিবীতে, যেখানে আমরা পা রাখতে চলেছি কল্পনা শক্তি বা ইম্যাজিনেশনের এক জাদুকরী পৃথিবীতে। আপনি কি দেখতে পাচ্ছেন আপনার অর্জিত এই জ্ঞান আপনার কল্পনাকে কিভাবে ডানা মেলতে সাহায্য করছে? পরবর্তী অধ্যায়ে আমরা সেই ডানায় ভর করে উড়তে শিখব। আপনি কি সেই অজানাকে দেখার জন্য প্রস্তুত? পঞ্চম অধ্যায়, কল্পনা শক্তি, আপনার ভবিষ্যতের সেই জাদুকরী কর্মশালা। বিশেষায়িত জ্ঞান যখন আপনার হাতে শানিত তলোয়ারের মতো আসে, তখন সেই তলোয়ারকে চালনা করার জন্য প্রয়োজন এক অদৃশ্য মানচিত্র। সেই মানচিত্রটির নামই হল কল্পনা শক্তি। এটি আপনার মনের সেই নিভৃত কর্মশালা, যেখানে আপনার সমস্ত পরিকল্পনা, আকাঙ্ক্ষা এবং চিন্তাগুলো মূর্ত হয়ে ওঠে। বলা হয়ে থাকে, মানুষ যা কল্পনা করতে পারে সে তা জয়ও করতে পারে। একবার ভাবুন তো, আজ আপনি আপনার চারপাশে যা কিছু দেখছেন, আপনার হাতের স্মার্টফোনটি, মাথার ওপরের বৈদ্যুতিক পাখা কিংবা নীল আকাশে উড়ে চলা ওই বিশাল উড়োজাহাজ, এসবই কি একসময় কারো না কারো মনের এক চিলটে কল্পনা ছিল না? বাস্তবে জন্ম নেওয়ার অনেক আগেই এই সৃষ্টিগুলো কারিগরের মনের ভেতরে জন্ম নিয়েছিল। কল্পনা হলো সেই জানালা যা দিয়ে আপনি আপনার অনাগত ভবিষ্যৎকে আজই দেখতে পান। এখন একটি গল্পের গভীরে ডুবে যাওয়া যাক। কয়েক দশক আগের কথা, এক অভাবী যুবক, যার পকেটে ছিল মাত্র কয়েকটা ডলার, কিন্তু মনে ছিল এক অদ্ভুত কল্পনা। সে একটি ছোট্ট ইঁদুরের ছবি এঁকেছিল এবং কল্পনা করেছিল এই ইঁদুরটি একদিন সারা বিশ্বের শিশুদের হাসাবে। মানুষ তাকে পাগল বলেছিল, ব্যাংক তাকে ঋণ দিতে অস্বীকার করেছিল, কিন্তু সেই যুবকের মনের কর্মশালায় মিকি মাউস ততক্ষণে প্রাণ পেয়ে গেছে। হ্যাঁ, আমি ওয়াল্ট ডিজনির কথা বলছি। তিনি যখন ডিজনিল্যান্ডের স্বপ্ন দেখেছিলেন, তখন সেখানে ছিল কেবল এক পরিত্যক্ত জমি, কিন্তু তার কল্পনা শক্তি সেখানে এক রূপকথার সাম্রাজ্য দেখতে পেয়েছিল। আজ ওয়াল্ট ডিজনি নেই, কিন্তু তার সেই কল্পনা কোটি কোটি মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি আপনার জীবনের ডিজনিল্যান্ড দেখতে পাচ্ছেন, নাকি আপনি কেবল আপনার বর্তমান পরিস্থিতির 4 দেওয়ালে বন্দী হয়ে আছেন? যদি আপনি আপনার কল্পনা শক্তিকে ব্যবহার না করেন, তবে আপনি কি হারাবেন জানেন? আপনি হারাবেন আপনার জীবনের শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ। কল্পনা ছাড়া মানুষ ঠিক যেন ডানা ছাড়া একটি পাখি, যার আকাশ আছে কিন্তু ওড়ার ক্ষমতা নেই। আপনি সারা জীবন গতানুগতিকতার ঘানি টেনে যাবেন, কারণ আপনি নতুন কোনো পথ দেখতেই পাবেন না। আপনার জীবন হয়ে উঠবে একঘেয়ে, ধূলিমলিন এবং সম্ভাবনাহীন। স্রষ্টা আপনাকে যে দিব্য চক্ষু দিয়েছেন, তাকে ব্যবহার না করা মানে হল নিজের অমূল্য সম্পদকে অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা। কিন্তু যদি আপনি আজ থেকে আপনার এই কল্পনা শক্তির জং ধরা দরজাটি খুলে দেন, তবে আপনি পেতে পারেন এক অপ্রতিরোধ্য জীবন। মনে রাখবেন, কল্পনার 2টি ধরন আছে। একটি হল সংশ্লেষণমূলক কল্পনা, যা দিয়ে আপনি পুরনো ধারণাগুলোকে নতুনভাবে সাজান, আর অন্যটি হল সৃজনশীল কল্পনা, যার মাধ্যমে আপনি সরাসরি অজানার সাথে যোগাযোগ স্থাপন করেন এবং এমন সব আইডিয়া পান যা আগে কেউ কখনো ভাবেনি। আপনার বর্তমান দারিদ্র্য, আপনার ব্যর্থতা কিংবা আপনার চারপাশের অভাব, এগুলো কোনোটিই আপনার ভাগ্যের লিখন নয়, যদি আপনার কল্পনায় আপনি নিজেকে বিজয়ী হিসেবে দেখতে শুরু করেন।
আপনি কি আজ রাতে ঘুমানোর আগে একবার চোখ বন্ধ করে দেখতে পারেন আপনি আপনার সেই স্বপ্নের বাড়িতে হাঁটছেন? আপনি কি অনুভব করতে পারেন আপনার সাফল্যের সেই ঘ্রাণ? যদি পারেন তবে জেনে রাখুন আপনার অবচেতন মন সেই ছবিকে সত্যি করার জন্য প্রকৃতির সমস্ত শক্তিকে কাজে লাগাতে শুরু করেছে। কল্পনা শক্তি কোনো অলীক স্বপ্ন নয়, এটি আপনার বাস্তবতার ব্লুপ্রিন্ট। প্রকৌশলী যেমন বাড়ি তৈরির আগে তার নকশা তৈরি করেন, আপনিও আপনার জীবনের নকশাটি এই মুহূর্তেই আপনার কল্পনার রং দিয়ে আঁকুন। কিন্তু শুধু একটি সুন্দর নকশা থাকলেই কি বাড়ি তৈরি হয়ে যায়? না, সেই নকশা বা ম্যাপকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন এক সুসংগঠিত পরিকল্পনা এবং সেই পরিকল্পনার উপর ভিত্তি করে অটল কর্মতৎপরতা। আমাদের পরবর্তী গন্তব্য সেই রোমাঞ্চকর ধাপে, যেখানে আমরা শিখব কিভাবে আপনার মনের এই সুন্দর কল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এক অভেদ্য দুর্গ বা পরিকল্পনা তৈরি করতে হয়। আপনি কি আপনার স্বপ্নকে নিছক কল্পনা থেকে টেনে বাস্তবে নামিয়ে আনার সেই কৌশলটি জানতে প্রস্তুত? পরবর্তী অধ্যায় আপনাকে শেখাবে কিভাবে একজন সাধারণ মানুষ থেকে একজন সফল স্থপতি হয়ে উঠতে হয়। চলুন সেই রহস্যের পর্দা উন্মোচন করি। ষষ্ঠ অধ্যায়, সুসংগঠিত পরিকল্পনা, আপনার স্বপ্নের সেই অভেদ্য দুর্গ। কল্পনা শক্তি যখন আপনাকে আপনার স্বপ্নের নীল নকশাটি হাতে ধরিয়ে দেয়, তখন সেই স্বপ্নকে মাটির পৃথিবীতে নামিয়ে আনার জন্য প্রয়োজন একটি মজবুত ভিত্তি। নেপোলিয়ন হিল তার কালজয়ী গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে আমাদের শিখিয়েছেন যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া আকাঙ্ক্ষা কেবল একটি অর্থহীন কামনা মাত্র। আপনি যদি আজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন, তবে সেই আকাশে ওড়ার জন্য আপনাকে একটি মজবুত সিঁড়ি তৈরি করতে হবে, আর সেই সিঁড়িটির নামই হল সুসংগঠিত পরিকল্পনা। একবার ভাবুন তো, একটি বিশাল জাহাজ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে, তার কাছে জ্বালানি আছে, দক্ষ নাবিক আছে, এমনকি তার গন্তব্যও জানা। কিন্তু যদি সেই নাবিকের কাছে কোনো কম্পাস বা সুনির্দিষ্ট যাত্রাপথের মানচিত্র না থাকে, তবে সেই জাহাজটি কি কোনোদিন বন্দরে পৌঁছতে পারবে? সম্ভবত সেটি অনন্তকাল সমুদ্রের বুকেই ঘুরে মরবে, অথবা কোনো লুকানো পাহাড়ে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে। আপনার জীবনটিও ঠিক সেই জাহাজের মতো। আপনার প্রতিভা আছে, বিশ্বাস আছে, কিন্তু যদি আপনার কাছে কোনো প্ল্যান অফ অ্যাকশন না থাকে, তবে আপনি আপনার অজান্তেই ব্যর্থতার নীল নকশা তৈরি করছেন। এখানেই লুকিয়ে আছে এক কঠোর সত্য। মানুষ আসলে ব্যর্থ হতে চায় না, সে কেবল সফল হওয়ার পরিকল্পনা করতে ব্যর্থ হয়। নেপোলিয়ন হিল আমাদের সতর্ক করে দিয়েছেন যে একক মস্তিষ্কের চেয়ে সম্মিলিত শক্তি অনেক বেশি শক্তিশালী। এখানেই জন্ম নেয় মাস্টার মাইন্ড বা সহযোগী শক্তির ধারণা। আপনি যদি একা বড় হতে চান, তবে আপনার গতি হবে সীমিত, কিন্তু যদি আপনি একদল নিবেদিত প্রাণ মানুষের সাথে আপনার পরিকল্পনাকে ভাগ করে নেন, তবে আপনার স্বপ্ন ডানা মেলবে অসীম আকাশে। এখন একটি মুহূর্তের জন্য নিজেকে এই প্রশ্নটি করুন, আপনি কি আপনার লক্ষ্য অর্জনের জন্য আজ পর্যন্ত একটি দিনলিপি তৈরি করেছেন? আপনি কি জানেন আগামীকাল সকালে উঠে আপনার প্রথম পদক্ষেপটি কী হবে? যদি উত্তরটি না হয়, তবে জেনে রাখুন আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে হারিয়ে ফেলছেন। পরিকল্পনাহীন জীবন হল সেই খাতার মতো যেখানে কলম আছে কিন্তু কোনো অক্ষর নেই। আপনি আপনার সম্ভাবনার সেই বিশাল সাম্রাজ্য হারাতে বসেছেন যা আপনার জন্য অপেক্ষা করছিল। কিন্তু যদি আপনি আজ এই মুহূর্তে একটি কলম আর কাগজ নিয়ে বসেন, যদি আপনি আপনার বড় লক্ষ্যটিকে ছোট ছোট দৈনিক পরিকল্পনায় ভাগ করে নেন, তবে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে। আপনি অনুভব করবেন যে আপনি আর পরিস্থিতির হাতের পুতুল নন, বরং আপনি আপনার ভাগ্যের নির্মাতা। প্রতিটি ছোট ছোট পরিকল্পনা যখন সফল হবে, আপনার আত্মবিশ্বাস হিল্লোলিত হয়ে উঠবে। আপনি সাধারণের কাতার থেকে বেরিয়ে এসে সেই 1% মানুষের দলে নাম লেখাবেন যারা পৃথিবীকে শাসন করে। নেপোলিয়ন হিলের সেই অমোঘ মন্ত্রটি মনে রাখুন, পরাজয় মানেই শেষ নয়, পরাজয় হল কেবল আপনার পরিকল্পনার ত্রুটি। যদি আপনার প্রথম পরিকল্পনাটি ব্যর্থ হয়, তবে ভেঙে পড়বেন না, সেই ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে নতুন করে আরও শক্তিশালী একটি পরিকল্পনা তৈরি করুন। মনে রাখবেন, এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন তার পরিকল্পনায়, কিন্তু তিনি হাল ছাড়েননি। প্রতিবার ব্যর্থতা তাকে শিখিয়েছিল কিভাবে আরও নিখুঁতভাবে পরিকল্পনা করতে হয়। আপনি কি প্রস্তুত আপনার আলস্য আর অনিশ্চয়তার চাদর ছুঁড়ে ফেলে দিতে? আপনি কি চান আপনার স্বপ্নের সেই প্রাসাদটি কেবল কল্পনায় না থেকে বাস্তবের মাটিতে সগৌরবে দাঁড়িয়ে থাকুক? যদি আপনি আজ একটি সুসংগঠিত পরিকল্পনার পথে পা বাড়ান, তবে সমৃদ্ধির সেই শিখর আপনার পদতলে লুটিয়ে পড়বে যা আপনি কোনোদিন কল্পনাও করেননি।
কিন্তু এই পরিকল্পনাকে সচল রাখার জন্য প্রয়োজন একটি কঠিন মানসিক অবস্থা যা আপনাকে থামতে দেবে না। সেই মানসিক শক্তির নামই হল সিদ্ধান্ত। আমাদের পরবর্তী যাত্রা হবে সেই রহস্যময় মোড়ে, যেখানে আমরা শিখব কিভাবে দোটানা কাটিয়ে এক নিমেষে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেওয়ার জন্য আমার সাথে পরবর্তী ধাপে পা বাড়াতে প্রস্তুত? চলুন দেখি সিদ্ধান্তের সেই ইস্পাত কঠিন শক্তি আপনাকে কোথায় নিয়ে যায়। অধ্যায় 7 সিদ্ধান্ত গ্রহণ, দোদল্যমানতা জয়ের শিল্প। বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে একটি অদৃশ্য শক্তি কাজ করে। সেই শক্তিটির নাম হল সিদ্ধান্ত। নেপোলিয়ন হিল যখন 25,000-এরও বেশি সফল এবং ব্যর্থ মানুষের জীবন বিশ্লেষণ করেছিলেন, তখন তিনি একটি অদ্ভুত মিল খুঁজে পান। তিনি দেখেছিলেন যারা জীবনে বড় কিছু করতে পেরেছেন, তাদের সবার মাঝে একটি বিশেষ গুণ ছিল: দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেই সিদ্ধান্তে অবিচল থাকার মানসিকতা। সফল বনাম ব্যর্থ, চিন্তার পার্থক্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা কোনো কাজ শুরু করতে গিয়েও পিছিয়ে আসি? কারণ আমরা ভয় পাই, আর এই ভয়ের মূল উৎস হল অনিশ্চয়তা। যারা ব্যর্থ হন তারা সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নেন, কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে সময় নেন মাত্র কয়েক সেকেন্ড। অন্যদিকে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে হিল আমাদের মনে করিয়ে দেন যে বিজয়ীরা সিদ্ধান্ত নেন বজ্রের গতিতে, কিন্তু সেই সিদ্ধান্তে অটল থাকেন পাহাড়ের মতো দৃঢ়তায়। হেনরি ফোর্ডের সেই অবিস্মরণীয় উদাহরণ। এখানে একটি উদাহরণ দেওয়া যাক। আপনারা নিশ্চয়ই গাড়ি নির্মাতা হেনরি ফোর্ডের নাম শুনেছেন। যখন তিনি তার বিখ্যাত মডেল টি গাড়িটি বাজারে আনার সিদ্ধান্ত নিলেন, তখন চারপাশের সবাই তাকে মানা করেছিল। সবাই বলেছিল, এটি চলবে না, এটি দেখতে বাজে। কিন্তু ফোর্ড তার সিদ্ধান্তে ছিলেন অনড়। তিনি কারও কথায় কান দেননি। তার এই একগুয়েমি বা সিদ্ধান্তের প্রতি অটুট বিশ্বাসই তাকে পৃথিবীর অন্যতম সফল ব্যক্তিতে পরিণত করেছিল। আপনার কি মনে হয় না আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যেখানে মানুষের কথায় আমরা আমাদের লক্ষ্য বদলে ফেলি? আমরা কি আমাদের জীবনের স্টিয়ারিং অন্যের হাতে ছেড়ে দিচ্ছি না? সিদ্ধান্ত গ্রহণের পথে প্রধান বাধা মতামত। নেপোলিয়ন হিল একটি চমৎকার কথা বলেছেন, মতামত হল পৃথিবীর সবচেয়ে সস্তা পণ্য। আপনি যদি আজ রাস্তায় বের হন এবং কাউকে বলেন যে আপনি বড় কিছু করতে চান, দেখবেন হাজার হাজার মানুষ আপনাকে বিনামূল্যে উপদেশ দিতে শুরু করেছে। মনে রাখবেন, যারা নিজের সিদ্ধান্তে পৌঁছাতে অন্যের সাহায্যের অপেক্ষায় থাকে, তারা আসলে এখনও সাফল্যের জন্য প্রস্তুত নয়। আপনার নিজের একটা মস্তিষ্ক আছে, আপনার নিজের একটা মন আছে, সেটাকে ব্যবহার করুন। অডিও বুকটি শুনতে শুনতে নিজেকে একবার প্রশ্ন করুন, শেষ কবে আমি অন্যের ভয়ে নিজের স্বপ্নকে বলি দিয়েছি? সাহসের মূল্য। একটি বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন অসীম সাহসের। স্বাধীনতা ঘোষণার সেই ঐতিহাসিক মুহূর্তটির কথা ভাবুন। আমেরিকা যখন ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সেই এক টুকরো কাগজে সই করা মানে ছিল নিশ্চিত মৃত্যু ঝুঁকি। কিন্তু সেই সাহসী সিদ্ধান্তের ফলেই জন্ম হয়েছিল একটি স্বাধীন জাতির। আপনার জীবনের প্রতিটি বড় স্বপ্ন ঠিক এই রকম একটি সাহসী সিদ্ধান্ত দাবি করে। হতে পারে সেটি একটি ব্যবসা শুরু করা, হতে পারে পুরনো কোনো অভ্যাস ত্যাগ করা। উপসংহার। তাহলে বন্ধুরা, আজ থেকে আমরা কি নিজেদের কাছে এই প্রতিজ্ঞা করতে পারি? 1. আমরা সিদ্ধান্ত নেব দ্রুত। 2. আমরা মতামত নেব শুধুমাত্র তাদের কাছে যারা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এবং 3. একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে জয় না আসা পর্যন্ত আমরা থামব না। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে লেখক আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন যে যারা সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, সময় তাদের পেছনে ফেলে চলে যায়। আপনার স্বপ্ন কি শুধুই একটি ইচ্ছা হয়ে থাকবে, নাকি তা বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করছে আপনার আজকের এই মুহূর্তের সিদ্ধান্তের উপর। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই যাত্রাপথে সবচেয়ে বড় বাধাটি কোথায় জানেন? সেটি আপনার বাইরে নয়, সেটি আপনার ভেতরে। সেই বাধাটির নাম হল থেমে যাওয়া। আজ আমরা নেপোলিয়ন হিলের কালজয়ী গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের 8ম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে কথা বলবো, যার নাম অধ্যবসায়, সাফল্যের অনিবার্য ভিত্তি। একবার ভাবুন তো, একটি ছোট চারাগাছ যখন পাথুরে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, তখন সে কি প্রথম বাধাতেই দমে যায়? না, সে প্রতিনিয়ত লড়াই করে যায়। আমাদের জীবনের সাফল্য ঠিক তেমনি। অধ্যবসায় হল সেই চারিত্রিক বৈশিষ্ট্য যা একজন মানুষের ইচ্ছাশক্তিকে বারুদের মতো শক্তিতে রূপান্তরিত করে।
লেখক নেপোলিয়ন হিল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে অধিকাংশ মানুষ কেন সফল হতে পারে না। উত্তরটা খুব সাধারণ, তারা শুরু তো করে অনেক উৎসাহ নিয়ে, কিন্তু প্রথম পরাজয়ের ধাক্কাতেই হাল ছেড়ে দেয়। আপনার কি ছেড়ে দেওয়ার রোগ আছে? নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনি জীবনে কতগুলো কাজ শুরু করেছিলেন যা আজ মাঝপথে পড়ে আছে? কতগুলো স্বপ্ন আপনি স্রেফ এই কারণে বিসর্জন দিয়েছেন যে পরিস্থিতি আপনার অনুকূলে ছিল না? মনে রাখবেন, অধ্যবসায় কোনো অলৌকিক গুণ নয়, এটি একটি মানসিক অবস্থা। এটি গড়ে ওঠে নির্দিষ্ট লক্ষ্য, তীব্র ইচ্ছা এবং নিজের ওপর অগাধ বিশ্বাসের ওপর ভিত্তি করে। আপনি যদি আজ ব্যর্থতার গ্লানিতে ডুবে থাকেন, তবে জেনে রাখুন, আপনার এবং সাফল্যের মাঝে যে দেওয়ালটি দাঁড়িয়ে আছে সেটি ভাঙার একমাত্র হাতুড়ি হল এই অধ্যবসায়। একটি অনুপ্রেরণামূলক উদাহরণ, সেই স্বর্ণখনি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটিতে একটি চমৎকার সত্য ঘটনা আছে। এক ব্যক্তি সোনার খোঁজে মাটি খুঁড়তে শুরু করেন। মাসের পর মাস পরিশ্রমের পর যখন তিনি সোনার দেখা পেলেন না, তখন তিনি ক্লান্ত হয়ে সব যন্ত্রপাতি এক ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করে ফিরে যান। সেই ভাঙাড়িওয়ালা একজন বিশেষজ্ঞকে ডেকে পরীক্ষা করালেন এবং দেখা গেল যেখানে আগের মালিক খুঁড়তে খুঁড়তে থেমে গিয়েছিলেন, ঠিক তার মাত্র ৩ ফুট নিচেই ছিল বিশাল এক সোনার খনি। ভাবুন তো, আপনিও কি আপনার সাফল্যের মাত্র ৩ ফুট দূরে দাঁড়িয়ে নেই তো? আপনি যখন ভাবছেন আর সম্ভব নয়, ঠিক তখনই হয়তো আপনার জয় আপনার দরজায় কড়া নাড়ছে। এই অধ্যায়টি আমাদের শেখায়, পরাজয় মানেই শেষ নয়। পরাজয় মানে হল আপনার কৌশলে পরিবর্তন আনার একটি সংকেত মাত্র। অধ্যবসায় গড়ে তোলার 4টি ধাপ। নেপোলিয়ন হিল আমাদের এই অধ্যায়ে 4টি জাদুকরী ধাপের কথা বলেছেন, যা আপনাকে যে কোনো প্রতিকূলতায় টিকিয়ে রাখবে। 1. একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং সেটি পাওয়ার জন্যে মনের ভেতর এক জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকতে হবে। 2. একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং কাজ শুরু করে দিতে হবে। 3. আপনার মনকে সব নেতিবাচক এবং নিরুৎসাহিত করা মানুষের কথা থেকে দূরে রাখতে হবে। এবং 4. এমন একজন বা একদল বন্ধু খুঁজে নিন যারা আপনাকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেবে। কেন আপনি হার মানবেন না? বন্ধুরা, এই পৃথিবীটা বড় অদ্ভুত। এটি আপনার মেধা দেখবে না, আপনার ডিগ্রি দেখবে না। এটি শুধু দেখবে আপনি কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন। অধ্যবসায় হল সেই অদৃশ্য কবচ যা ভাগ্যের নিষ্ঠুর পরিহাসকেও হার মানিয়ে দেয়। অন্ধকার যতই গভীর হোক, ভোরের সূর্য কিন্তু উঠবেই, কিন্তু সেই সূর্যোদয় দেখার জন্য আপনাকে রাতটা জেগে কাটাতে হবে। আপনি কি সেই ধৈর্য ধরতে প্রস্তুত? আপনি কি আপনার ভেতরের সেই পরাজয়কামী সত্তাকে পরাজিত করতে তৈরি? অধ্যবসায় নিয়ে এই আলোচনা আমাদের মনের দরজাগুলো খুলে দিয়েছে ঠিকই, কিন্তু আপনি কি জানেন এই অদম্য জেদকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার মস্তিষ্কের কোন শক্তিটি সবচেয়ে বেশি প্রয়োজন? আপনার কাছে কি সেই মন্ত্রটি আছে যা দিয়ে আপনি হাজার হাজার মানুষের মস্তিষ্ককে নিজের কাজে লাগাতে পারেন? পরবর্তী অধ্যায়টি আপনাকে এমন এক গোপন শক্তির কথা বলবে যা ছাড়া এই অধ্যবসায় এবং পরিকল্পনা সবই অসম্পূর্ণ থেকে যেতে পারে। সেই রহস্যময় শক্তির নাম হল মাস্টারমাইন্ড। আপনি কি প্রস্তুত আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী জোট গঠন করতে? চলুন তবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই পরবর্তী অধ্যায়ে প্রবেশ করি। এই অধ্যায়টি কি আপনার মনের মধ্যে সেই জেদ তৈরি করতে পেরেছে? অধ্যবসায়ের সেই অটল জেদ নিয়ে আমরা যখন সামনে এগিয়ে চলি, তখন হঠাৎই আমাদের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগে। আমি কি একাই এই পাহাড় সমান বাধা অতিক্রম করতে পারব? বন্ধুরা, নেপোলিয়ন হিল তার অমর সৃষ্টি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের 9ম অধ্যায়ে আমাদের এমন এক গোপন চাবিকাঠির কথা বলেছেন যা এক মুহূর্তের মধ্যে আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতাকে অসীম শক্তিতে রূপান্তর করতে পারে। আজকের এই পর্বের বিষয় মাস্টারমাইন্ড বা পাওয়ার অফ দ্য মাস্টারমাইন্ড। অধ্যায় 9, মাস্টারমাইন্ডের শক্তি, সাফল্যের মহাজোট। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন মানুষ একাই সবকিছু করতে গিয়ে হাঁপিয়ে ওঠে, অথচ অন্য একজন মানুষ খুব সহজেই বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলে? এর পেছনে কোনো জাদুকরী মন্ত্র নেই, আছে এক অমোঘ সূত্র। হিল এই শক্তিকে বলছেন মাস্টারমাইন্ড। এটি হল 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে এমন এক সমন্বয় যেখানে সবাই একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ সম্প্রীতি ও একাত্মতার সাথে কাজ করে। সহজ কথায় বলতে গেলে, যখন দুজন মানুষের মস্তিষ্ক একই উদ্দেশ্য নিয়ে মিলিত হয়, তখন সেখানে তৃতীয় একটি অদৃশ্য এবং শক্তিশালী মস্তিষ্কের সৃষ্টি হয়, যাকে আমরা বলি মাস্টারমাইন্ড।
একটি ব্যাটারি বনাম একটি পাওয়ার হাউস। একটি ছোট ব্যাটারিতে সামান্য কিছু শক্তি থাকে, যা হয়তো একটি টর্চ জ্বালাতে পারে। কিন্তু যখন অনেকগুলো ব্যাটারিকে একটি নির্দিষ্ট নিয়মে যুক্ত করা হয়, তখন সেটি বিশাল কোনো যন্ত্রকে সচল করার ক্ষমতা রাখে। আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা হয়তো সীমাবদ্ধ, কিন্তু আপনি যখন আপনার সাথে এমন কিছু মানুষকে যুক্ত করেন যাদের দক্ষতা আপনার চেয়ে ভিন্ন, তখন আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতাগুলো মুছে যায়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার চারপাশের মানুষদের শক্তিতে নিজেকে শক্তিশালী করছেন, নাকি তাদের নেতিবাচকতায় নিজেকে নিঃশেষ করছেন? অ্যান্ড্রু কার্নেগির সেই অসামান্য গোপন রহস্য। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী অ্যান্ড্রু কার্নেগি একবার স্বীকার করেছিলেন যে তিনি নিজে ইস্পাত শিল্পের কারিগরি দিক সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না, কিন্তু তার কাছে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাস্টারমাইন্ড গ্রুপ। তার সাথে এমন সব মানুষ ছিলেন যাদের জ্ঞান আর দক্ষতা তিনি নিজের লক্ষ্য অর্জনে ব্যবহার করতে পারতেন। কার্নেগি বলতেন, তার এই সাফল্যের পেছনে নিজের বুদ্ধির চেয়ে তার দলের সম্মিলিত বুদ্ধির অবদানই বেশি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে নেপোলিয়ন হিল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে কোনো মানুষই একা সফল হতে পারে না। সাফল্য হল একটি দলগত প্রচেষ্টার ফসল। আধ্যাত্মিক এবং মানসিক শক্তি। মাস্টারমাইন্ডের এই ধারণাটি কেবল ব্যবসায়িক লাভের জন্য নয়, এটি একটি মানসিক শক্তিও। যখন একই কম্পাঙ্কের বা একই মানসিকতার মানুষ একত্র হয়, তখন তাদের মধ্যে একটি বিশেষ এনার্জি বা শক্তির আদান প্রদান ঘটে। আপনি কি কখনো খেয়াল করেছেন, কোনো অত্যন্ত উৎসাহী মানুষের পাশে বসলে আপনার নিজের মধ্যেও এক ধরনের উদ্দীপনা কাজ করে? এটাই হল মাস্টারমাইন্ডের প্রভাব। আপনার চারপাশের 5 জন মানুষের গড় ফলই হলেন আপনি। তাই এখন সময় হয়েছে আপনার আশেপাশের মানুষগুলোকে একবার চিনে নেওয়ার। তারা কি আপনার স্বপ্নের ডানা ভেঙে দিচ্ছে, নাকি তারা আপনাকে আকাশের ঠিকানায় পৌঁছে দিতে সাহায্য করছে? কিভাবে গঠন করবেন আপনার নিজস্ব মাস্টারমাইন্ড? 1. এমন একদল মানুষ খুঁজুন যাদের লক্ষ্য আপনার মতোই বড়। 2. আপনার দলের সদস্যদের সাথে আপনার সম্পর্ক হতে হবে নিখুঁত সম্প্রীতির, সেখানে কোনো অহংকার বা দ্বন্দ্বের স্থান নেই। মনে রাখবেন, আপনি অন্যদের যা দেবেন, বিনিময়ে আপনিও ঠিক তাই পাবেন। এটি একটি পারস্পরিক আদান প্রদানের পবিত্র বন্ধন। উপসংহার। বন্ধুরা, একা চলা মানে হল ধীর গতিতে চলা, আর মাস্টারমাইন্ডের সাথে চলা মানে হল ঝড়ের গতিতে লক্ষ্যের দিকে ধাবিত হওয়া। আপনি যদি আপনার স্বপ্নকে সত্যি করতে চান, তবে আজই খুঁজে নিন আপনার সেই বিশ্বস্ত যোদ্ধাদের, যারা আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করবে। মাস্টারমাইন্ডের শক্তি নিয়ে যখন আমরা নিজেদের সমৃদ্ধ করছি, তখনই আমাদের অবচেতন মনের এক বিশাল রহস্যময় দরজার সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আপনি কি জানেন, মানুষের ভেতরের সবচেয়ে আদিম এবং তীব্র আকাঙ্ক্ষাকে কিভাবে সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? আপনার আবেগ কি আপনার নিয়ন্ত্রণে, নাকি আপনি আবেগের দাসে পরিণত হয়েছেন? পরবর্তী অধ্যায়টি আপনাকে এমন এক শিহরণ জাগানি সত্যের মুখোমুখি করবে, যা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। আমরা শিখব সেই বিশেষ শক্তিকে রূপান্তরের শিল্প, যা বিশ্বের প্রতিটি সফল মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। সেই রহস্যটি উন্মোচন করতে আপনি কি আমার সাথে পরবর্তী ধাপে পা বাড়াতে প্রস্তুত? বন্ধুরা, আমরা জীবনের এমন এক গোপন অধ্যায়ের সামনে এসে দাঁড়িয়েছি, যা নিয়ে মানুষ প্রকাশ্যে কথা বলতে দ্বিধা করে, অথচ যা আমাদের জীবনের সাফল্যের আদি উৎস। নেপোলিয়ন হিল তার কালজয়ী গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে এই 10ম অধ্যায়টিকে সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী বলে অভিহিত করেছেন। এর নাম যৌন রূপান্তর, সেক্স ট্রান্সমিউটেশন। অধ্যায় 10, যৌন রূপান্তরের রহস্য, সৃজনশীলতার মূল উৎস। রূপান্তর শব্দটি কত গভীর, তাই না? এর অর্থ হল এক শক্তিকে অন্য শক্তিতে বদলে ফেলা। যেমন আমরা জলকে বাষ্পে পরিণত করে বিশাল ইঞ্জিন চালাই, ঠিক তেমনি মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী আবেগ এবং শক্তিকে যদি সঠিক পথে চালিত করা যায়, তবে তা আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের সেই উচ্চতায় যেখানে পৌঁছনো সাধারণ মানুষের কাছে কল্পনাতীত। এই শক্তি কেন এত গুরুত্বপূর্ণ? আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, কেন অধিকাংশ মানুষ 40 বা 50 বছরের আগে বড় কোনো সাফল্য পায় না? নেপোলিয়ন হিল হাজার হাজার সফল মানুষের জীবন গবেষণা করে দেখেছেন, এই বয়সের আগে মানুষ তার ভেতরের এই তীব্র জৈবিক শক্তিকে স্রেফ শারীরিক আনন্দের পেছনে অপচয় করে ফেলে।
কিন্তু যারা প্রকৃত বিজয়ী তারা জীবনের এক পর্যায়ে এসে উপলব্ধি করেন যে এই আকাঙ্ক্ষা বা ইচ্ছাশক্তি কেবল ভোগের জন্য নয়, এটি একটি বিশাল এনার্জি বা জ্বালানি। যখন এই শক্তিকে সৃজনশীল কাজ, ব্যবসা বা নতুন কোনো উদ্ভাবনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তখন সাধারণ মানুষ হয়ে ওঠে একজন জিনিয়াস। কল্পনা করুন এক বিশাল নদীর কথা। একটি প্রমত্তা নদী যখন আপন খেয়ালে বয় তখন সে তার দুকুল ভাসিয়ে দেয়, কিন্তু সেই নদীকে যখন বাঁধ দিয়ে নিয়ন্ত্রণ করা হয় তখন তা থেকে উৎপন্ন বিদ্যুৎ একটি আস্ত শহরকে আলোকিত করতে পারে। আমাদের ভেতরের এই আদিম আবেগ ঠিক সেই নদীর মতো। একে দমন করা বা মুছে ফেলা আপনার উদ্দেশ্য নয়, একে ভয় পাওয়ারও কিছু নেই, বরং একে গ্রহণ করুন এবং একে আপনার স্বপ্নের লক্ষ্যবস্তুর দিকে প্রবাহিত হতে দিন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে হিল আমাদের মনে করিয়ে দিয়েছেন যে বিশ্বের শ্রেষ্ঠ শিল্পী, কবি, লেখক এবং উদ্যোক্তাদের সাফল্যের পেছনে ছিল এই শক্তির সঠিক রূপান্তর, প্রেমের শক্তি ও প্রেরণা। আপনি কি খেয়াল করেছেন একজন মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তার কাজ করার ক্ষমতা, তার সাহস এবং তার উৎসাহ বহুগুণ বেড়ে যায়? কেন এমন হয়? কারণ তখন তার ভেতরের সেই সুপ্ত শক্তিটি জাগ্রত হয়। নেপোলিয়ন হিল অত্যন্ত গম্ভীরভাবে একটি সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। কোনো পুরুষই বড় কোনো সাফল্য অর্জন করতে পারে না যদি না তার পেছনে কোনো নারীর অনুপ্রেরণা এবং এই শক্তির সঠিক ব্যবহার থাকে। এটি কেবল শারীরিক কোনো বিষয় নয়, এটি হৃদয়ের এবং মস্তিষ্কের এক গভীর মেলবন্ধন। নিজেকে একটি প্রশ্ন করুন। আজকের এই অডিও বুকটি শুনতে শুনতে নিজেকে অত্যন্ত সততার সাথে একটি প্রশ্ন করুন। আপনি কি আপনার এই অমূল্য প্রাণশক্তিকে স্রেফ সাময়িক উত্তেজনায় খরচ করে ফেলছেন, নাকি একে ব্যবহার করছেন আপনার ভবিষ্যৎ গড়ার কাজে? মনে রাখবেন, সৃজনশীল কল্পনাশক্তি বা ক্রিয়েটিভ ইম্যাজিনেশন তখনই সক্রিয় হয় যখন আপনার মন এই তীব্র আবেগের মাধ্যমে এক উচ্চতর কম্পাঙ্কে পৌঁছায়। যারা এই রূপান্তরের শিল্প আয়ত্ত করতে পেরেছেন, পরাজয় তাদের কাছে হার মানতে বাধ্য। সাফল্যের উচ্চ শিখরে পৌঁছনোর মন্ত্র। এই অধ্যায়টি আমাদের শেখায় যে নিজের ওপর নিয়ন্ত্রণই হল শ্রেষ্ঠ ক্ষমতা। আপনি যখন আপনার আবেগকে বুদ্ধিমত্তার সাথে আপনার পেশা বা নেশার দিকে ধাবিত করবেন, তখন আপনার ভেতরের সেই ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হবে। আপনি এমন সব আইডিয়া বা ধারণা পাবেন যা আগে কখনো আপনার মাথায় আসেনি। বন্ধুরা, যৌন রূপান্তরের এই রহস্যময় জগৎ আমাদের শেখায় কিভাবে শরীরের শক্তিকে মনের শক্তিতে বদলে নিতে হয়। কিন্তু এই শক্তির প্রবাহকে ধরে রাখবে কে? আপনার মনের অতল গভীরে এমন এক ভাণ্ডার আছে যেখানে আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ জমা থাকে। আপনি কি প্রস্তুত আপনার সেই অবচেতন মনের অসীম ক্ষমতার সাথে পরিচিত হতে? পরবর্তী অধ্যায়টি আপনাকে শেখাবে কিভাবে আপনার ভাগ্যকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে হয় সেই অবচেতন শক্তির মাধ্যমে। চলুন আমরা জীবনের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক অধ্যায়ের দিকে এগিয়ে যাই। অদম্য এক যাত্রা পার করে আমরা এখন এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যেখানে মানুষের যুক্তি আর বুদ্ধির সীমা শেষ হয় এবং শুরু হয় এক অলৌকিক জগতের। বন্ধুরা, নেপোলিয়ন হিলের মহাকাব্যিক গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের ১১ অধ্যায় আমাদের সেই জাদুকরী ভাণ্ডারের চাবিকাঠি দেয়, যার নাম অবচেতন মন, দ্য সাবকনশাস মাইন্ড। অধ্যায় ১১, অবচেতন মন, সাফল্যের সংযোগকারী সেতু। একবার ভাবুন তো, আমাদের মাথার ভেতরে এমন এক শক্তিশালী কম্পিউটার আছে যা দিনের ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিন নিরন্তর কাজ করে চলেছে, এমনকি যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন তখনও। এই অধ্যায়টি আমাদের সামনে এক বিস্ময়কর সত্য উন্মোচন করে। আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নেই, বরং আছে আপনার অবচেতন মনের গভীর স্তরে। আপনার অবচেতন মন হল একটি উর্বর জমি। এখানে আপনি যে ধরনের চিন্তার বীজ বপন করবেন, ঠিক সেই ধরনের ফসলই আপনি ঘরে তুলবেন। আপনি যদি ভয়ের বীজ বোনেন, তবে আপনার জীবন ব্যর্থতার কাঁটায় ভরে উঠবে। আর আপনি যদি সাফল্যের বীজ বোনেন, তবে আপনার জীবন সমৃদ্ধির ফুলে ফলে সুশোভিত হবে। একটি গোপন যোগাযোগের মাধ্যম। এই অধ্যায়টি আমাদের শেখায় যে মানুষের সচেতন মন হল এক ধরনের প্রহরী, আর অবচেতন মন হল সেই ভাণ্ডার যা সরাসরি মহাজাগতিক বুদ্ধিমত্তার সাথে যুক্ত। আপনি কি কখনো খেয়াল করেছেন কেন মাঝে মাঝে কোনো সমস্যার সমাধান আপনি হঠাৎই স্বপ্নের মধ্যে বা স্নান করার সময় পেয়ে যান?
কারণ আপনার অবচেতন মন আপনার হয়ে কাজ করে যাচ্ছিল। নেপোলিয়ন হিল এই বইতে বারবার জোর দিয়েছেন যে অবচেতন মন শুধু যুক্তি বোঝে না, সে বোঝে আবেগ। আপনি যখন কোনো ইচ্ছাকে তীব্র আবেগের সাথে আপনার মনের গভীরে গেঁথে দেন, তখন আপনার অবচেতন মন সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত সুযোগকে আপনার দিকে আকর্ষণ করতে শুরু করে। অবচেতন মনকে প্রভাবিত করার চাবিকাঠি। নিজেকে একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, আমি সারাদিন নিজেকে কি বলি? আপনি যদি বলেন, আমি দরিদ্র, আমি পারব না, বা আমার কপাল খারাপ, তবে আপনার অবচেতন মন সেটাকেই আদেশ হিসাবে গ্রহণ করে। মনে রাখবেন, অবচেতন মনকে আপনি জোড়াজুড়ি করে কিছু শেখাতে পারবেন না। একে জয় করতে হয় বিশ্বাস দিয়ে। আপনি যখন বারবার আপনার লক্ষ্যের ছবি মনের পর্দায় দেখবেন এবং বিশ্বাস করবেন যে সেটি ইতিমধ্যে আপনার হয়ে গেছে, তখন থেকেই আপনার জীবনের প্রতিটি ঘটনা সেই লক্ষ্যের দিকে মোড় নিতে শুরু করবে। একটি জীবন্ত উদাহরণ, আপনার শরীর। আপনার হৃৎপিণ্ড কে চালাচ্ছে? আপনার হজম প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করছে? আপনার অজান্তেই আপনার শরীরের কোটি কোটি কোষকে সচল রেখেছে এই অবচেতন মন। যে শক্তি আপনার শরীর পরিচালনা করতে পারে, সেই শক্তির কাছে আপনার আর্থিক বা জাগতিক সমস্যা সমাধান করা কি খুব কঠিন কিছু? মোটেই নয়। প্রয়োজন শুধু তার ওপর অগাধ আস্থা রাখা। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ওয়েতে হিল আমাদের মনে করিয়ে দিয়েছেন যে অবচেতন মন কখনোই অলস বসে থাকে না। আপনি যদি সচেতনভাবে একে পজিটিভ বা ইতিবাচক নির্দেশ না দেন, তবে সে আশেপাশের নেতিবাচক আবর্জনা দিয়ে নিজেকে ভর্তি করে ফেলবে। তাই সাবধান, আপনার মনের দরজায় পাহারা দিন। গভীর স্তরে পৌঁছনোর প্রশ্ন। বন্ধুরা, এই অধ্যায়টি পড়ার সময় একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি কি? সেই স্বপ্নটি কি আপনার অবচেতন মনের প্রতিটি কোষে মিশে গেছে? আপনার রক্তকণিকা কি সেই স্বপ্নের স্পন্দনে কাঁপছে? যদি না হয়, তবে আজই সময় আপনার মনের সেই গোপন ভাণ্ডারটিকে নতুন করে সাজানোর। অবচেতন মনের এই অসীম ক্ষমতা যখন আপনার হাতের মুঠোয় চলে আসবে, তখন আপনি অনুভব করবেন এক অদ্ভুত স্পন্দন। কিন্তু আপনি কি জানেন, আমাদের মস্তিষ্ক কেবল একটি ভাণ্ডার নয়, এটি একটি শক্তিশালী ব্রডকাস্টিং স্টেশন বা সম্প্রচার কেন্দ্র। পরবর্তী অধ্যায়টি আপনাকে শেখাবে কিভাবে আপনার মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে আপনি মহাবিশ্বের গোপন বার্তাগুলো গ্রহণ করতে পারবেন। আমরা প্রবেশ করতে চলেছি মস্তিষ্ক নামক সেই বিস্ময়কর অধ্যায়ে। আপনি কি নিজের ভেতরের সেই মহাজাগতিক রেডিও স্টেশনটি চালু করতে প্রস্তুত? বন্ধুরা, অবচেতন মনের সেই গভীর সমুদ্র পাড়ি দিয়ে আমরা এবার এসে দাঁড়িয়েছি এক অত্যাধুনিক গবেষণাগারের সামনে। এটি কোনো ইট পাথরের তৈরি ল্যাবরেটরি নয়, এটি আমাদের শরীরের সবচেয়ে রহস্যময় অংশ, আমাদের মস্তিষ্ক। নেপোলিয়ন হিল তার যুগান্তকারী গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বা ভাবুন এবং ধনী হন এর ১২ অধ্যায়ে আমাদের এমন এক সত্যের মুখোমুখি করেছেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই অধ্যায়ের নাম মস্তিষ্ক, দ্য ব্রেইন। অধ্যায় ১২, মস্তিষ্ক, এক ঐশ্বরিক সম্প্রচার কেন্দ্র। একবার ভাবুন তো, আপনার মাথার ভেতরে যে ৩ পাউন্ড ওজনের ঘিলু আছে, সেটি যদি কেবল রক্তমাংসের দলা না হয়ে একটি শক্তিশালী রেডিও স্টেশন হতো। হিল বলছেন, মানুষের মস্তিষ্ক ঠিক একটি রেডিওর মতো। এটি যেমন অন্যের চিন্তার তরঙ্গ গ্রহণ করতে পারে, তেমনি নিজের চিন্তাগুলোকেও মহাবিশ্বে ছড়িয়ে দিতে পারে। আমরা যখন কোনো গভীর চিন্তায় মগ্ন হই, তখন আমাদের মস্তিষ্ক থেকে এক ধরনের অদৃশ্য তরঙ্গ বের হয়। আপনি কি কখনো খেয়াল করেছেন কেন কোনো ঘনিষ্ঠ বন্ধুর কথা ভাবতেই হঠাৎ তার ফোন চলে আসে? কিংবা কেন কোনো আইডিয়া আপনার মাথায় আসার ঠিক কয়েকদিন পরই দেখেন অন্য কেউ সেটি নিয়ে কাজ শুরু করেছে? এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি আপনার মস্তিষ্কের ব্রডকাস্টিং ক্ষমতা। আপনি কি সঠিক ফ্রিকোয়েন্সিতে আছেন? নিজেকে প্রশ্ন করুন, আপনার মস্তিষ্ক আজ কোন সংকেত প্রচার করছে? ভয়, ঘৃণা আর হতাশার তরঙ্গ, নাকি আশা, বিশ্বাস আর জয়ের গান? নেপোলিয়ন হিল আমাদের শিখিয়েছেন যে আমাদের মস্তিষ্ক তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা একে উচ্চতর আবেগের মাধ্যমে উদ্দীপিত করি। যখন আমরা ইতিবাচক চিন্তার মাধ্যমে আমাদের মস্তিষ্কের কম্পন বাড়িয়ে দেই, তখন আমরা এমন সব অদৃশ্য তথ্য এবং আইডিয়া ধরতে পারি যা সাধারণ অবস্থায় আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। একটি বিস্ময়কর উদাহরণ, পৃথিবীর বড় বড় উদ্ভাবক এবং বিজ্ঞানীরা যখন কোনো জটিল সমস্যার সমাধান পেতেন না, তখন তারা নির্জনে বসে নিজেদের মস্তিষ্ককে শান্ত করতেন। তারা জানতেন,
মস্তিষ্ক যখন স্থির হয় তখনই তা মহাবিশ্বের সেই ইনফিনিট ইন্টেলিজেন্স বা অনন্ত বুদ্ধিমত্তার সাথে যুক্ত হতে পারে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি আমাদের মনে করিয়ে দেয় যে আপনার মস্তিষ্ক কেবল আপনার শরীরের অংশ নয়, এটি পুরো মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একটি নেটওয়ার্কের মতো। আপনি যদি অভাবের কথা ভাবেন, তবে আপনার মস্তিষ্ক অভাবের সুযোগগুলোকেই খুঁজে আনবে। আর আপনি যদি প্রাচুর্যের কথা ভাবেন, তবে আপনার অজান্তেই সাফল্যের পথগুলো আপনার সামনে পরিষ্কার হতে শুরু করবে। কল্পনা এবং অনুভবের শক্তি। এই অধ্যায়টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেবল চিন্তা করলেই হয় না, সেই চিন্তার সাথে সঠিক অনুভূতি বা ইমোশন যোগ করতে হয়। একটি রেডিও স্টেশন যেমন খুব সূক্ষ্মভাবে টিউন করতে হয় সঠিক গানটি শোনার জন্য, আপনার মস্তিষ্ককেও ঠিক তেমনি টিউন করতে হবে সাফল্যের ফ্রিকোয়েন্সিতে। অডিও বুকটি শুনতে শুনতে একবার নিজের দিকে তাকান। আপনি কি আপনার এই অমূল্য সম্পদটিকে স্রেফ সাধারণ চিন্তায় নষ্ট করছেন? আপনার মস্তিষ্কের ভেতরে যে কোটি কোটি নিউরন আছে, তারা কি তাদের আসল রাজার খোঁজ পেয়েছে? আপনার মস্তিষ্ক হল আপনার সাম্রাজ্যের সেই সেনাপতি যে কেবল আপনার আদেশের অপেক্ষায় আছে। এক নতুন জগতের হাতছানি। বন্ধুরা, মস্তিষ্ক নামক এই যন্ত্রটি আমাদের সবার আছে, কিন্তু একে ব্যবহারের কায়দা জানেন খুব অল্প কিছু মানুষ। যখন আপনি এই অধ্যায়ের শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন, তখন আপনি আর 5টা সাধারণ মানুষের মতো থাকবেন না, আপনি হয়ে উঠবেন এক অলৌকিক শক্তির অধিকারী। মস্তিষ্কের এই অদৃশ্য তরঙ্গ যখন আপনার লক্ষ্যকে চারিদিকে ছড়িয়ে দেবে, তখনই আপনার জীবনে এক জাদুকরী মুহূর্তের উদয় হবে। আপনি কি প্রস্তুত সেই রহস্যময় দরজায় করাঘাত করতে, যাকে হিল বলেছেন ষষ্ঠ ইন্দ্রিয়? এটি এমন এক শক্তি যা আপনাকে বিপদের আগে সতর্ক করবে এবং সাফল্যের পথে ছায়ার মতো পথ দেখাবে। পরবর্তী অধ্যায়টি এই বইয়ের সবচেয়ে উচ্চতর শিখর। আপনি কি আপনার জীবনের সেই গার্ডিয়ান এঞ্জেল বা রক্ষাকর্তা শক্তির সাথে পরিচিত হতে চান? চলুন তবে আমাদের যাত্রার সেই চূড়ান্ত সোপান ষষ্ঠ ইন্দ্রিয়র দিকে পা বাড়াই। বন্ধুরা, আমরা আমাদের এই মহাকাব্যিক সফরের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। যারা শুরু থেকেই প্রতিটি অধ্যায়কে মনের গভীরে গেঁথে নিয়েছেন, তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আপনারা আর সেই আগের মানুষটি নেই। আজ আমরা নেপোলিয়ন হিলের সেই কালজয়ী দর্শন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর ত্রয়োদশ এবং চূড়ান্ত অধ্যায়টির পর্দা উন্মোচন করব। এই অধ্যায়টি হল সমস্ত জ্ঞানের চূড়া, যার নাম ষষ্ঠ ইন্দ্রিয়, দ্য সিক্সথ সেন্স। অধ্যায় 13, ষষ্ঠ ইন্দ্রিয়, জ্ঞানের রাজপ্রাসাদে প্রবেশ। একবার ভাবুন তো, আপনার ভেতরে যদি এমন এক রক্ষাকর্তা শক্তি থাকত যা আপনাকে বিপদের আগে কানে কানে সতর্ক করে দিত, অথবা আপনাকে এমন সব পথ বাতলে দিত যা আগে কেউ কখনো দেখেনি। হিল এই শক্তিকেই বলেছেন ষষ্ঠ ইন্দ্রিয়। এটি হল আপনার অবচেতন মনের সেই অংশ যা সরাসরি মহাজাগতিক শক্তির সাথে যুক্ত। ষষ্ঠ ইন্দ্রিয় হল সেই জানালা যার মাধ্যমে আপনার মনের ভেতরে দিব্য জ্ঞান বা ইনটিউশন প্রবেশ করে। এটি হঠাৎ আসা কোনো আইডিয়া নয়, বরং এটি হল আপনার দীর্ঘদিনের একাগ্রতা, বিশ্বাস আর রূপান্তরের ফল। অদৃশ্য পরামর্শদাতা, দ্য ইনভিজিবল কাউন্সেলার্স। এই অধ্যায়ে নেপোলিয়ন হিল একটি অদ্ভুত কিন্তু চমৎকার অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি রাতে ঘুমানোর আগে মনে মনে এক অদৃশ্য সভার আয়োজন করতেন। সেখানে তিনি তার আদর্শ ব্যক্তিদের যেমন আব্রাহাম লিঙ্কন, নেপোলিয়ন বোনাপার্ট কিংবা টমাস এডিসনকে কল্পনা করতেন। তিনি তাদের সাথে কথা বলতেন, পরামর্শ নিতেন। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু হিল দেখেছিলেন নিয়মিত এই অনুশীলনের ফলে তার ব্যক্তিত্ব বদলে যাচ্ছে এবং তিনি এমন সব সমস্যার সমাধান পাচ্ছেন যা কোনো বইতে লেখা নেই। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি কেবল যুক্তি দিয়ে ভাবেন, নাকি নিজের অন্তরাত্মার ডাক শুনতে পান? যখন অলৌকিকতা বাস্তবে রূপ নেয়। ষষ্ঠ ইন্দ্রিয় কোনো জাদুমন্ত্র নয়, এটি কেবল তখনই সক্রিয় হয় যখন আপনি আগের 12টি ধাপ অর্থাৎ লক্ষ্য স্থির করা, বিশ্বাস, অটোসাজেশন, বিশেষ জ্ঞান, কল্পনা, সুশৃঙ্খল পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, অধ্যাবসায়, মাস্টারমাইন্ড শক্তি, যৌন রূপান্তর, অবচেতন মন এবং মস্তিষ্ক এই সবগুলোকে আয়ত্ত করেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে হিল আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ষষ্ঠ ইন্দ্রিয় হল সেই অদৃশ্য সাহায্যকারী যা আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেয়। আপনি কি কখনো এমন কোনো মানুষের সাথে হঠাৎ পরিচিত হয়েছেন যিনি আপনার জীবন বদলে দিয়েছেন?
সেটিই ছিল আপনার ষষ্ঠ ইন্দ্রিয়ের নীরব ইশারা। ভয়ের বিনাশ, সফলতার শেষ পরীক্ষা। কিন্তু বন্ধুরা, এই অসীম শক্তির দরজায় পৌঁছনোর পথে একটি বিশাল প্রাচীর দাঁড়িয়ে আছে। সেটি হল ভয়। এই অধ্যায়ের শেষের দিকে লেখক আমাদের মনে করিয়ে দেন যে দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, অসুস্থতার ভয় কিংবা মৃত্যুর ভয়, এই সব ছায়াকে যদি আপনি জয় করতে না পারেন, তবে ষষ্ঠ ইন্দ্রিয় আপনার কাছে ধরা দেবে না। আপনাকে হতে হবে নির্ভীক। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এক অজেয় শক্তির অংশ। অডিও বুকটি শুনতে শুনতে একবার নিজের মনের অন্ধকার কোণগুলো খুঁজে দেখুন তো, কোন ভয়টি আপনাকে এখনও শিকল দিয়ে বেঁধে রেখেছে। জীবনের নতুন এক অধ্যায়। আজ এই চূড়ান্ত অধ্যায়টি শোনার পর আপনি কেবল একজন পাঠক বা শ্রোতা নন, আপনি এখন একজন স্রষ্টা। নেপোলিয়ন হিলের এই দর্শন আপনাকে শেখায় যে মানুষ যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে, সে তা অর্জনও করতে পারে। বন্ধুরা, আমরা তো ষষ্ঠ ইন্দ্রিয় পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু যাত্রা কি এখানেই শেষ? না, আসল যাত্রা তো এখন শুরু হবে আপনার বাস্তব জীবনে। আপনি কি জানেন আপনার সাফল্যের পথে যে 6টি ভয় সবচেয়ে বড় ভূত হয়ে দাঁড়িয়ে থাকে, সেগুলোকে চিরতরে কিভাবে বিদায় জানাবেন? এই বইয়ের একদম শেষে একটি বিশেষ পরিশিষ্ট আছে যা আমাদের শেখায় কিভাবে মনের সব নেতিবাচক আবর্জনা পরিষ্কার করে সাফল্যের জন্য একটি পবিত্র বেদি তৈরি করতে হয়। আপনি কি প্রস্তুত সেই চূড়ান্ত আত্মবিশ্লেষণের মুখোমুখি হতে এবং নিজের ভেতরের সব ভয়কে জয় করতে? তবে কি আমরা এই সফরের একদম শেষ পাতাটি একসাথে উল্টাবো? বন্ধুরা, আমরা শিখরে পৌঁছেছি, কিন্তু শিখরের ঠিক নিচেই এক গভীর উপত্যকা আছে, যেখানে 6টি ছায়া ওত পেতে বসে থাকে। নেপোলিয়ন হিলের মহাকাব্যিক গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর শেষ প্রান্তে এসে আমরা এক কঠোর সত্যের মুখোমুখি হই। লেখক আমাদের সতর্ক করে দিয়েছেন যে সব জ্ঞান থাকা সত্ত্বেও আপনি ব্যর্থ হতে পারেন যদি আপনার মনের অন্ধকারে এই 6টি ভয় বাসা বেঁধে থাকে। আজকের এই সমাপনী অংশ, 6টি ভয়ের ভূত, দ্য 6 ঘোস্টস অফ ফিয়ার। সমাপনী, ভয়ের বিনাশ ও সমৃদ্ধির শুরু। সাফল্যের পথে আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, বরং আপনার মনের গভীরে লুকিয়ে থাকা কিছু অমূলক ভয়। হিল এই ভয়গুলোকে ভূত বলেছেন কারণ এদের কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু এরা আমাদের জীবনকে নরক বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 1. দারিদ্র্যের ভয়। এটি সম্ভবত সবচেয়ে বিধ্বংসী। আমরা সারাক্ষণ ভাবি যদি সব হারিয়ে ফেলি। এই ভয় আমাদের ঝুঁকি নিতে বাধা দেয়। কিন্তু মনে রাখবেন, শূন্য হাতেই আমরা পৃথিবীতে এসেছি। আপনার মেধা আর পরিশ্রম থাকলে আপনি বারবার শূন্য থেকে রাজপ্রাসাদ গড়তে পারেন। আপনি কি দারিদ্র্যের ভয়ে আপনার স্বপ্নকে বাক্সবন্দী করে রেখেছেন? 2. সমালোচনার ভয়। লোকে কি বলবে, এই একটি বাক্য কোটি কোটি মানুষের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছে। যারা সমালোচনা করে তারা আপনার বিল পরিশোধ করবে না। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে হিল আমাদের শিখিয়েছেন যে পৃথিবীর কোনো বড় কাজই সমালোচনা ছাড়া হয়নি। আজ থেকেই কি আপনি মানুষের মর্জির দাসত্ব ছেড়ে নিজের হৃদয়ের কথা শুনতে পারেন না? 3. অসুস্থতার ভয়। অনেকে সারাক্ষণ রোগের কথা ভাবেন এবং অবচেতনভাবেই অসুস্থতাকে আমন্ত্রণ জানান। আপনার মনের শক্তি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। নিজেকে বারবার বলুন, আমি সুস্থ, আমি প্রাণবন্ত। 4. ভালোবাসা হারানোর ভয়। কাউকে হারানোর ভয় আমাদের দুর্বল করে দেয়, ঈর্ষাতুর করে তোলে। কিন্তু যে ভালোবাসা আপনাকে পরাধীন করে বা ভয় দেখায়, তা কখনো প্রকৃত শক্তি হতে পারে না। নিজেকে এতটাই সমৃদ্ধ করুন যে আপনার অস্তিত্ব কারও উপর নির্ভরশীল না হয়। 5. বার্ধক্যের ভয়। বয়স কেবল একটি সংখ্যা মাত্র। হিল আমাদের দেখিয়েছেন যে মানুষের শ্রেষ্ঠ অর্জনগুলো আসে জীবনের পরিণত বয়সে। বার্ধক্য মানে শেষ নয়, বরং এটি অভিজ্ঞতার আলোয় পথ চলার এক নতুন সুযোগ। 6. মৃত্যুর ভয়। এটি চূড়ান্ত ভয়, কিন্তু যা অনিবার্য তাকে ভয় পেয়ে আজকের দিনটিকে নষ্ট করার কোনো মানে হয় না। জীবনকে এমনভাবে যাপন করুন যাতে মৃত্যুর মুহূর্তে আপনার কোনো আক্ষেপ না থাকে। আপনার মন কি একটি উন্মুক্ত কারাগার? বন্ধুরা, এই 6টি ভূতের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হল মানসিক শৃঙ্খলা।
আপনার মন আপনার নিজস্ব দুর্গ, সেখানে কাকে প্রবেশ করতে দেবেন আর কাকে বের করে দেবেন সেই চাবিকাঠি আপনার হাতে। নেপোলিয়ন হিল আমাদের এই বইয়ের একদম শেষে একটি অমোঘ মন্ত্র দিয়েছেন। আপনার নিজের মনের ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। মহাবিশ্বের আর কোনো কিছুর ওপর আপনার অধিকার থাকুক না থাকুক, আপনার চিন্তার ওপর আপনার একছত্র অধিকার আছে। একটি শেষ প্রশ্ন। অডিও বুকটির এই দীর্ঘ যাত্রা শেষে আমি আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি আজ থেকে আপনার ভাগ্যের অধিপতি এবং আপনার আত্মার ক্যাপ্টেন হতে প্রস্তুত? আপনার ভেতরে যে প্রদীপটি জ্বলে উঠেছে তাকে কি আপনি আপনার কর্মের মাধ্যমে একটি বিশাল সূর্য করে তুলবেন? মনে রাখবেন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ কেবল একটি বই নয়, এটি একটি জীবন দর্শন। আপনি যতবার এই কথাগুলো শুনবেন ততবার আপনার চেতনার একটি নতুন স্তর উন্মোচিত হবে। বন্ধুরা, এই অসাধারণ সফরের এখানে সমাপ্তি, কিন্তু আপনার জীবনের সাফল্যের গল্পের কেবল প্রথম পাতাটি লেখা হল। আজ থেকে যখনই আপনি থমকে যাবেন, যখনই মনে হবে আর সম্ভব নয়, তখনই ফিরে আসুন এই শব্দগুলোর কাছে। আপনার ভেতরেই সব শক্তি আছে, আপনি কেবল তা প্রয়োগ করার অপেক্ষায় আছেন। আমাদের এই অডিও বুক সামারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এটি যদি আপনার ভাবনার জগতে সামান্যতম পরিবর্তন আনতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আমাদের এই নিরন্তর পথ চলায় আপনার অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান। এই ধরনের আরও শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক অডিও বুক সামারি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটির সাথে থাকার জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটি শুভ হোক।